Good morning, student and all my viewers. ডিজিটাল ই-লার্নিং ক্লাসরুমের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মিসবাহুল হক, অ্যাসিস্ট্যান্ট টিচার, ফুলকাটা রবীন্দ্রচন্দ্র হাই স্কুল, শিক্ষা বিজ্ঞানের শিক্ষক। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। তো মানসিক ক্ষমতা অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ে যে আলোচনা করছি শিখনের 5টি উপাদান, সেই 5টি উপাদানের মধ্যে আগেই আমাদের 4টি উপাদান আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 5 নম্বর যে উপাদানটি রয়েছে মানসিক ক্ষমতা, সেই মানসিক ক্ষমতাটি আলোচনা করব। তো মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব কি? তো এই স্পিয়ারম্যান, চার্লস স্পিয়ারম্যান কে ছিলেন তার সম্পর্কে একটু আমরা জেনে নিই। চার্লস স্পিয়ারম্যান কত সালে জন্মগ্রহণ করেছিলেন? চার্লস স্পিয়ারম্যান 10 সেপ্টেম্বর 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, লন্ডনে। তার মৃত্যু হয় 17 সেপ্টেম্বর 1945 সালে। তিনি যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করার পিছনে দুটি মানসিক ক্ষমতার প্রয়োজন বলে মনে করেন এবং তার জন্য তিনি এই দ্বি উপাদান তত্ত্বটির প্রবর্তন করেন। তো আজকে আমরা আলোচনা করব মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। ব্রিটিশ মনোবিদ চার্লস স্পিয়ারম্যান 1904 সালে আমেরিকান জার্নাল অফ সাইকোলজিতে জেনারেল ইন্টেলিজেন্স অবজেক্টিভলি ডিটারমাইন্ড অ্যান্ড মেজার্ড এই বইতে তিনি এই শিরোনামে মানসিক ক্ষমতা সম্পর্কিত দ্বি উপাদান তত্ত্বটি প্রথম প্রকাশ করেন। স্পিয়ারম্যানের তত্ত্বটি প্রাচীন রাজতন্ত্রবাদের উপর প্রতিষ্ঠিত, কিন্তু তিনি তার এই তত্ত্বটিকে পরীক্ষামূলক গাণিতিক পর্যবেক্ষণমূলক যুক্তির উপর প্রতিষ্ঠিত করেছেন। দ্বি উপাদান তত্ত্বের মূল বক্তব্য কি? দ্বি উপাদান তত্ত্বের মূল বক্তব্য হলো স্পিয়ারম্যান বহু শিক্ষার্থী এবং ছেলেমেয়েদের বৌদ্ধিক কর্ম সম্পাদনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করে বলেন, যে কোনো ধরনের বৌদ্ধিক কাজ করতে গেলে দুই ধরনের মানসিক উপাদানের প্রয়োজন হয়। তা হলো এক, সাধারণ মানসিক ক্ষমতা, দুই, বিশেষ মানসিক ক্ষমতা। সাধারণ মানসিক ক্ষমতা কি? যে জন্মগত মানসিক ক্ষমতার সব ধরনের বৌদ্ধিক কাজ করতে প্রয়োজন হয় এবং যা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে সাহায্য করে, তাই হলো সাধারণ মানসিক ক্ষমতা, যাকে স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্ব বলে থাকেন। অর্থাৎ যে ক্ষমতাটা সব ধরনের কাজের জন্য প্রয়োজন হয়, যেটা পরিবেশের সাথে আমাদের চলতে সাহায্য করে থাকে, তাকেই আমরা বলছি সাধারণ মানসিক ক্ষমতাটা, যেটা প্রত্যেকের মধ্যে কম বেশি হলেও আছে। আমি আগের ক্লাসে তোমাদের মানসিক ক্ষমতা কাকে বলে সেটা দিয়েছি, সেখানে ডিটেলস মানসিক ক্ষমতা, সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য রয়েছে, সেটা তোমরা ভালো করে দেখে নিবে। এরপর বলছে বিশেষ মানসিক ক্ষমতা। বিশেষ মানসিক ক্ষমতা বলছে যে মানসিক ক্ষমতা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয়, যা অনুশীলন নির্ভর এবং সাধারণ মানসিক ক্ষমতার উপর নির্ভরশীল, তাকে বলা হয় বিশেষ মানসিক ক্ষমতা। এই স্পিয়ারম্যান এই বিশেষ মানসিক ক্ষমতাকে এস ফ্যাক্টর বলেছেন, স্পেসিফিক ফ্যাক্টর, আর সাধারণ মানসিক ক্ষমতাকে জি ফ্যাক্টর বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বলে অভিহিত করেছেন। তাহলে আমরা কি জানছি যে সাধারণ মানসিক ক্ষমতা হলো যে মানসিক ক্ষমতা সব ধরনের কাজের জন্য প্রয়োজন হয়, সেটা হলো সাধারণ মানসিক ক্ষমতা। আর বিশেষ মানসিক ক্ষমতা হচ্ছে যেটা বিশেষ বিশেষ কাজের জন্য প্রয়োজন হয়, সেটা হচ্ছে বিশেষ মানসিক ক্ষমতা।
এখন আমরা দেখে নেব যে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটির গাণিতিক ব্যাখ্যা কি বলছে। স্পিয়ারম্যান তার তত্ত্বে রাশিবিজ্ঞানের পদ্ধতি প্রয়োগ করেন। তিনি বিভিন্ন বৌদ্ধিক কাজ করার ক্ষমতাকে সংখ্যাগতভাবে পরিমাপ করে তার মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করেন। এই সম্পর্ককে রাশিবিজ্ঞানের ভাষায় বলা হয় সহগতি। বিশ্বজগতে একটি বস্তু অপর একটি বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক ভাষায় দুটি চলের মধ্যে যদি এমন কোনো সম্পর্ক বর্তমানে দেখা যায় যে একটির কোনো প্রকার পরিবর্তন ঘটলে অপরটির মধ্যেও একটির পরিবর্তন হবে, তখন ওই সম্পর্ককে বলা হয় সহগতি। তাহলে কি বলছে? সহগতি। স্পিয়ারম্যান তার যে তত্ত্বটা রয়েছেন সেটাকে তিনি রাশিবিজ্ঞানের পদ্ধতির মাধ্যমে প্রয়োগ করেছেন। তিনি বিভিন্ন বৌদ্ধিক কাজ করার যে ক্ষমতাগুলো রয়েছে সেখানে সেই কাজ করার ক্ষমতাগুলোকে তিনি সংখ্যাগতভাবে পরিমাপ করেছেন। অর্থাৎ আমরা কয় ধরনের কাজ করতে পারি, হ্যাঁ, সেই সব জিনিসগুলোকে সংখ্যার মাধ্যমে তুলে ধরেছেন। তো তিনি যে পারস্পরিক যে সম্পর্ক সেটা নির্ণয় করার জন্য রাশিবিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় সহগতি, সেই সহগতি বা কোরিলেশন, সেই জিনিসটা তিনি এখানে ব্যবহার করেছেন। তো আমরা জানি বিশ্বজগতে একটি বস্তু আরেকটা বস্তুর সাথে সম্পর্কযুক্ত। পৃথিবীতে যাই আছে সবকিছু দেখবে একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিকের ভাষায় এরকম দুটি চলের মধ্যে যখন সম্পর্ক হয় তখন তাকে বলা হয় সহগতি। অর্থাৎ যেমন বয়সের সঙ্গে ওজন, বয়স বৃদ্ধির সাথে সাথে ওজন কিন্তু বাড়বে, মানে বয়সের পরিবর্তন যদি ঘটে তো অটোমেটিক দেখবে আমাদের ওজনেরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ একটার সাথে দেখো আরেকটার পরিবর্তন ঘটছে, এটাকে বলা হচ্ছে সহগতি। তো এই সহগতি কয় ধরনের? সহগতি হচ্ছে তিন ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ধনাত্মক সহগতি, পজিটিভ কোরিলেশন। দুই নাম্বার হচ্ছে ঋণাত্মক নেগেটিভ, আর তিন নাম্বার বলছে শূন্য সহগতি। সহগতিকে তিনটা, এই কোরিলেশন যে সম্পর্কটা সেটা হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, ধনাত্মক, ঋণাত্মক এবং হচ্ছে শূন্য সহগতি। নেক্সট কি বলছে, রাশিবিজ্ঞানে এই সহগতির মান নির্ণয় করার জন্য সংখ্যা মান ব্যবহার করা হয়। এই সংখ্যা মানকে বলা হয় সহগতি সহগাঙ্ক। সহগতির সহগাঙ্ককে ছোট হাতের ইংরেজির আর দ্বারা প্রকাশ করা হয়। স্পিয়ারম্যান বিভিন্ন বৌদ্ধিক কাজের পারস্পরিক সহগতি নির্ণয় করে দেখলেন যে তার একটি বিশেষ নিয়ম মেনে চলে। এই নিয়মকে তিনি বিশেষ একটি সমীকরণের দ্বারা প্রকাশ করেন এবং সমীকরণটির নাম দেন টেট্রাড সমীকরণ। ধরা যাক এখানে এ বি সি ডি এই চারটি বৌদ্ধিক কাজের মধ্যে সহগতি সহগাঙ্ককে সমীকরণের দ্বারা প্রকাশ করা হলো। এখানে তিনি বলেছেন যে সহগতির যে মান নির্ণয় করা হয়, অর্থাৎ একটা চলের সঙ্গে আরেকটা চলের যে সম্পর্ক সেই যে মানটা নির্ণয় করা হয় সেটা সংখ্যা মান ব্যবহার করা হয়। এই যে সংখ্যা মানটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে সহগতি সহগাঙ্ক। এই সহগতির সহগাঙ্কটাকে ইংরেজি আর দ্বারা প্রকাশ করা হয়। তিনি বিভিন্ন ধরনের যে বৌদ্ধিক কাজ করা যে পারস্পরিক সহগতি নির্ণয় করলেন এবং সেটা একটা নিয়ম মেনে চলে। তো তিনি এই যে নিয়মটা বিশেষ একটি সমীকরণের দ্বারা প্রকাশ করলেন, যে একটা সমীকরণের দ্বারা প্রকাশ করলেন, সেই সমীকরণটার নাম দিলেন টেট্রাড সমীকরণ। এখানে তিনি এ বি সি ডি এটি চারটি বৌদ্ধিক কাজ উদাহরণের জন্য তিনি বুঝিয়েছেন। এ বি সি ডি এটি হচ্ছে চারটি, মানে একজন ব্যক্তি চার ধরনের কাজ করে থাকে। এই কাজের মধ্যে সহগতি সহগাঙ্কে তিনি একটি সমীকরণের দ্বারা প্রকাশ করে থাকেন। সেই সমীকরণটি কি? আর এ বি ইন্টু আর সি ডি মাইনাস আর এ ডি ইন্টু আর বি সি ইজিক্যাল টু 0। অর্থাৎ এই সমীকরণের নির্ণেয় সহগতির টেট্রাড অন্তরগুলির মান শূন্য বা প্রায় শূন্য হয়ে থাকে। স্পিয়ারম্যান তার দ্বি-উপাদান তত্ত্বটির একটি জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছেন। সে জ্যামিতিক ব্যাখ্যা কি দিয়েছেন? তিনি বলেছেন স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতার তত্ত্বকে গাণিতিক ব্যাখ্যার সঙ্গে সঙ্গে জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছেন। এখানে চিত্রসহ নিচে আলোচনা করা হলো। চিত্র অনুযায়ী
বড় বৃত্তটি হলো সাধারণ উপাদান বা জি উপাদান এবং ছোট উপবৃত্তগুলি বিশেষ মানসিক উপাদান বা এস উপাদান। বিশেষ মানসিক উপাদানগুলি হলো এস এ, এস বি, এস সি, এস ডি। চিত্রে দেখা যাচ্ছে প্রতিটি বিশেষ কাজের জন্য জি প্রয়োজন হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে সমপরিমাণের প্রয়োজন হয় না, অর্থাৎ বিভিন্ন কাজে জি সম্পৃক্ততার দিক থেকে ভিন্ন। এখানে দেখো আমি তোমাদের সামনে একটা চিত্র তুলে ধরেছি। এই চিত্রটার মধ্যে তোমরা যে ব্লু কালারের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জি ফ্যাক্টর বা সাধারণ মানসিক ক্ষমতা, যেটা প্রত্যেকটা মানুষের কাজের জন্য প্রয়োজন হয়ে থাকে, কম বেশি প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন হয় এই জি ফ্যাক্টরটা, বড় বৃত্ত যেটা রয়েছে ব্লু কালারের। তার পাশে দেখো ছোট ছোট কতগুলো উপবৃত্ত রয়েছে, এস এ, এস বি, এস সি, এস ডি। এগুলো হচ্ছে কি বিশেষ বিশেষ মানসিক ক্ষমতা, অর্থাৎ আমাদের এই জি উপাদানটা সকলেরই প্রয়োজন রয়েছে, কিন্তু এই বিশেষ বিশেষ মানসিক ক্ষমতাটা এক একজনের এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে ওর মধ্যে খেলারও পারদর্শিতা থাকতে পারে, পড়াশোনা ভালো হতে পারে, ছবি আঁকতেও ভালো পারে এবং সে নাচ গানও ভালো হতে পারে। এই ধরনের বিভিন্ন বিশেষ বিশেষ মানসিক ক্ষমতা তার মধ্যে থাকতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের এগুলো কাজ, বিশেষ বিশেষ কাজ, এগুলোকে আমি একটা জ্যামিতিক চিত্রের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখ চিত্রটা কি বলছে, যে স্পিয়ারম্যান তার মানসিক ক্ষমতার সম্পর্কে যে তত্ত্বটি গাণিতিক ব্যাখ্যার সঙ্গে সঙ্গে, ওই যে গাণিতিক ব্যাখ্যা আমরা আগে আলোচনা করলাম, তার সঙ্গে সঙ্গে জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছেন। এখানে চিত্র সহ নিচে আলোচনা করা হলো। চিত্র অনুযায়ী বড় বৃত্তটি হলো সাধারণ উপাদান বা জি ফ্যাক্টর। বড় বৃত্ত মানে এই যে এটা ব্লু কালারে যেটা, সেটা হচ্ছে সাধারণ মানসিক উপাদান এবং ছোট ছোট উপবৃত্তগুলি বিশেষ মানসিক উপাদান বা এস উপাদান। এই যে এগুলো ছোট ছোট দেখছো উপবৃত্ত দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এস উপাদান। তো বিশেষ মানসিক উপাদানগুলি অর্থাৎ এস এ, এস বি, এস সি, এস ডি চিত্রে দেখা যাচ্ছে প্রতিটি বিশেষ কাজের জন্য জি প্রয়োজন হচ্ছে। অর্থাৎ এই দেখো এস এর জন্য কিছুটা হলেও কিসের প্রয়োজন পড়ছে, জি উপাদানের প্রয়োজন পড়ছে। এস বি এর জন্য কিছুটা হলেও জি উপাদানের প্রয়োজন পড়ছে। এস সি এর জন্য কিছুটা হলেও জি উপাদানের প্রয়োজন পড়ছে। এস ডি হলেও কিছুটাও জি উপাদানের প্রয়োজন পড়ছে। অর্থাৎ প্রত্যেকটা কাজ করতে গেলে কিছু না কিছু জি উপাদানের প্রয়োজন পড়বে, কাউরি কম কাউরি বেশি, জি উপাদান কিন্তু লাগবেই। তো জি উপাদান প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে সমপরিমাণ প্রয়োজন হয় না। তো জি উপাদানটা লাগবে, তবে সব ক্ষেত্রে কিন্তু একই পরিমাণ লাগবে না, কখনো বেশি লাগে কখনো কম লাগে। অর্থাৎ বিভিন্ন কাজে জি সম্পৃক্ততার দিক থেকে ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ এই যে জি উপাদানটা রয়েছে সেটা কিন্তু বিভিন্ন কাজ বিশেষে সেটা আলাদা আলাদা হয়ে থাকে, সেই আলাদা আলাদা হয়ে থাকে সেটাই বলছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে এখানে এস এ একটি বিশেষ কাজটির জন্য যে পরিমাণ সাধারণ উপাদান অর্থাৎ জি এর প্রয়োজন হয় হচ্ছে, এস বি কাজটির জন্য তার চেয়ে কম জি উপাদানের প্রয়োজন হচ্ছে। এস বি কাজের চেয়ে এস এ কাজটির জি সম্পৃক্ততা বেশি। এস বি বিশেষ কাজটির জন্য যে পরিমাণ জি এর প্রয়োজন হচ্ছে, জি উপাদানের প্রয়োজন হচ্ছে, তার চেয়ে আবার এস সির বিশেষ কাজের জন্য জি এর প্রয়োজন বেশি হচ্ছে। তাই বলা যায় এস সি কাজটির জন্য জি এর যে সম্পৃক্ততা, যে এস বি কাজটির জন্য জি এর সম্পৃক্ততা কম। অর্থাৎ যে কাজের জন্য জি উপাদান বেশি লাগবে সেই কাজগুলোর জি সম্পৃক্ততা বেশি হবে, অর্থাৎ সহগতি সহগাঙ্ক বেশি হবে। এখানে দেখো এস এ যে কাজটি করছে, এস এটি কাজটি করার জন্য সাধারণ উপাদান জি এর প্রয়োজন হচ্ছে এস বি যে কাজটি রয়েছে তার চেয়ে কম। অর্থাৎ এই এস এ যে কাজটা রয়েছে এই কাজটার জন্য এস বি এর যে জি উপাদানের প্রয়োজন রয়েছে সেটা একটু কম রয়েছে। সেক্ষেত্রে আবার কি বলছে, যে এস বি এর কাজের চেয়ে এস এ কাজের সম্পৃক্ততা বেশি, অর্থাৎ এটার চেয়ে এস বি এর চেয়ে এস এর কাজের সম্পৃক্ততা বা সহগতি সহগাঙ্কটা কি হচ্ছে বেশি, এখানে বেশি জি এর উপাদান প্রয়োজন পড়ছে, জি উপাদানের। আবার অনেক সময় কি বলছে, যে এস সি কাজ যখন করছে এস সি কাজের জন্য যে জি উপাদান প্রয়োজন পড়ছে সেটা বেশি প্রয়োজন পড়ছে। অর্থাৎ এস সি কাজের সম্পৃক্ততা আবার কি হচ্ছে এস বির চেয়ে আবার কি হচ্ছে কম হচ্ছে। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে বলছে যে এসসি থেকে আবার এসবি এর সম্পৃক্ততা বা সহগতি সহগাঙ্কটা বেশি।
এখানে কি হচ্ছে, তাহলে এসবি কম হচ্ছে, অর্থাৎ যে কাজের জন্য জি উপাদান বেশি লাগবে সেই কাজগুলিতে জি এর সম্পৃক্ততা বেশি হবে, অর্থাৎ সহগতি সহগাঙ্ক বেশি হবে। মানে যেমন এস এর জন্য বেশি মানে সাধারণ মানসিক ক্ষমতার প্রয়োজন হচ্ছে, তাহলে কি হবে, এর সহগতি সহগাঙ্কটা বেশি হবে। আবার এস বি থেকে এস সি তে কি হচ্ছে, কম লাগছে, তাহলে এস বি এর কি হবে, সম্পৃক্ততা কি হবে, বেশি লাগবে সেক্ষেত্রে। তো এই যে চিত্রগুলো তুলে হচ্ছে, বিভিন্ন ধরনের কাজগুলো রয়েছে, এই কাজগুলোর হচ্ছে কি, এক একটা কাজ হচ্ছে, এক একটা কাজের জন্য আমাদের কি হচ্ছে, সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদানের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে। এই জিনিসটা তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সটে আমরা যাই। নেক্সটে কি বলছে, এখানে দেখো দ্বি উপাদান তত্ত্বটার একটা আমি সুন্দর করে জ্যামিতিক ব্যাখ্যা দিয়েছি। এখানে দেখো জি উপাদানে কতগুলি কাজ, অর্থাৎ 1 নম্বর কাজ, 2 নম্বর কাজ, 3 নম্বর কাজ, 4 নম্বর কাজ। এই যে চারটা স্পেসিফিক যে চারটা ফ্যাক্টর রয়েছে, এস উপাদান যে চারটা রয়েছে, এস এ, এস বি, এস সি, এস ডি আমরা দেখলাম। তো ওগুলো মনে করে নাও চারটা, 4 ধরনের কাজ। হ্যাঁ, 1 নম্বর কাজ এস এ, হয়তো ছেলেটা কি ম্যাথামেটিক্সে ভালো। 2 নম্বর কাজ হচ্ছে সে ল্যাঙ্গুয়েজ গ্রুপে ভালো হতে পারে সেক্ষেত্রে। 3 নম্বর কাজ সে হয়তো লিখার দিক দিয়ে ভালো। 4 নম্বর হচ্ছে সে হয়তো দেখা গেল মানে রিডিং পড়াশোনাতে ভালো। তো এরকম বিভিন্ন কাজগুলো একজনের মধ্যে রয়েছে সেক্ষেত্রে। তাহলে কি হচ্ছে, যে প্রথমে যেটা রয়েছে এস এম, অর্থাৎ এখানে স্পেসিফিক অ্যাবিলিটি অফ ম্যাথামেটিক্স, সে ম্যাথামেটিক্সের ছেলেটা কি হচ্ছে, খুব ভালো। 2 নম্বর কি বলছে, 2 নম্বর কাজ হচ্ছে এস আই, অর্থাৎ স্পেশাল অ্যাবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ, সে ভাষাগত দিক থেকে কি হচ্ছে, তার মানসিক ক্ষমতা অনেক বেশি ভাষাগত দিক থেকে। 3 নম্বরে কি বলছে, এস ডব্লিউ মানে হচ্ছে স্পেশাল অ্যাবিলিটি অফ রাইটিং, বা তার লেখা খুব সুন্দর, সেক্ষেত্রে তার লেখা খুব সুন্দর। 4 নম্বর কাজ কি বলছে, যে স্পেশাল অ্যাবিলিটি অফ রিডিং, পড়াশোনার ক্ষেত্রে সে খুব ভালো। তাহলে এইভাবে একজন মানুষের মধ্যে কি হয়, এই যে বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে বা বিভিন্ন ধরনের অ্যাবিলিটিস গুলো আমরা লক্ষ্য করে থাকি, তার জন্য স্পিয়ারম্যান এটাকে বলেছেন দ্বি উপাদান তথ্য, অর্থাৎ একজন মানুষ যে একটি কাজ করবে সেটা নয়, একের বেশি কাজ থাকবে তার মধ্যে, সেটাই তিনি বলেছেন। তো নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট কি বলছে, নেক্সট বলছে সিদ্ধান্ত। এখান তাহলে স্পিয়ারম্যান গাণিতিক ব্যাখ্যায় তারা সিদ্ধান্ত করেছেন, যেহেতু বৈদ্ধিক কাজ করতে হলে পারস্পরিক সহগতির সহগাঙ্ককে টেট্রার সমীকরণ মেনে চলে, সেহেতু তাদের প্রত্যেকেরই মধ্যে একটি সাধারণ মানসিক উপাদান বর্তমান থাকে, প্রত্যেক কাজের মধ্যে আরো একটি বিশেষ মানসিক উপাদান বর্তমান। তিনি সাধারণ মানসিক ক্ষমতাকে বুদ্ধি হিসাবে বিবেচনা করেছেন, আর বুদ্ধি হলো এমন একটি সর্বজনীন সাধারণ মানসিক ক্ষমতা যা মানুষের সব ধরনের বিচারকরণের কাজে ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত এসছেন, বলছেন যে গাণিতিক যে ব্যাখ্যা সেখান থেকে সিদ্ধান্ত আসছেন যে বৌদ্ধিক কাজ করতে গেলে পারস্পরিক সহগতির সহগাঙ্ককে টেট্রাড সমীকরণ মেনে চলতে হয়, আর যেহেতু তাদের প্রত্যেকের মধ্যে একটি সাধারণ মানসিক উপাদান বর্তমান আমরা লক্ষ্য করেছি থাকেই, এবং প্রত্যেকটা কাজের মধ্যে আরো একটি বিশেষ মানসিক উপাদানের প্রয়োজন, তাই সাধারণ মানসিক ক্ষমতাকে তিনি বুদ্ধি হিসাবে বিবেচনা করেছেন। আর বুদ্ধি হলো এমন একটি সর্বজনীন মানসিক ক্ষমতা যা সব ধরনের মানুষের বিচারকরণের কাজে আমরা ব্যবহার করে থাকি। এরপরে কি হয়েছিল, এরপরেও বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি বিভিন্নভাবে সমালোচনা করেছিলেন। সমালোচনা করার পরে স্পিয়ারম্যান একটি নতুন উপাদান তৈরি করেছিলেন, যেটাকে বলা হয় দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর। তো দ্বি উপাদান তত্ত্বের সংশোধিত রূপ স্পিয়ারম্যান 1920 সালে তার সংশোধিত রূপ প্রকাশ করেন, এবং এখানে আরো একটি উপাদানের কথা তিনি উল্লেখ করেন। এই উপাদানের নাম দেন দলগত উপাদান। অর্থাৎ আমরা জানি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটা করেছিল 1904 সালে। 1904 সালে হওয়ার পর অনেক মনোবিদগণ বিভিন্নভাবে সেটা সমালোচনা করেছিলেন। তারা বলেছিলেন যে কোনো কাজ করতে গেলে শুধুমাত্র দুইটি মানসিক ক্ষমতা নয়, বিশেষ মানসিক ক্ষমতা থাকে না, তার থেকেও বেশি অনেক মানসিক ক্ষমতাও একজন ব্যক্তির মধ্যে দেখা যায়। তার ফলে তিনি বিভিন্নভাবে সেই তার পরীক্ষাটা আবার মূল্যায়ন করলেন, আবার তিনি এক্সপেরিমেন্ট করলেন। তারপরে 1920 সালে তিনি তার একটি সংশোধিত রূপ প্রকাশ করলেন,
এখানে তিনি সেই সংশোধিত রূপটি প্রকাশ করলেন, তখন তিনি আরো একটি ক্ষমতার কথা বললেন, সেটা হচ্ছে দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর। তো তিনি বলেছেন যে দক্ষতা বা উপাদান একের বেশি বৌদ্ধিক কাজে ব্যবহার করা হয়, অথচ সাধারণ উপাদানের মতো সব কাজে ব্যবহার করা হয় না, তাই হলো দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর। তাহলে গ্রুপ ফ্যাক্টর কি বলতে কি বুঝেছেন? গ্রুপ ফ্যাক্টর হচ্ছে যে কোনো দক্ষতা বা উপাদান একের বেশি বৌদ্ধিক কাজের জন্য ব্যবহার হয়, অর্থাৎ একজন মানুষের মধ্যে একের থেকে বেশি থাকে, 3টে 4টে 5টা পর্যন্ত বৌদ্ধিক কাজ করার ক্ষমতা তার মধ্যে থাকে একজন ব্যক্তির মধ্যে, অথচ সাধারণ মানসিক ক্ষমতার মতো আবার সব কাজে লাগে না, আবার ওই ক্ষমতাটা, ওই বিশেষ বৌদ্ধিক ক্ষমতাটা আবার সব ধরনের বৌদ্ধিক কাজের জন্য লাগে না, সেটাকে বলা হচ্ছে দলগত উপাদান বা গ্রুপ ফ্যাক্টর। তো স্পিয়ারম্যানের এইটুক ছিল দ্বি উপাদান তত্ত্ব। তারপরে মনোবিদ থার্স্টন আসলেন। মনোবিদ থার্স্টন এসে বললেন যে দ্বি উপাদান তত্ত্ব সমালোচনা করে তিনি আবার পরীক্ষা করলেন। তিনি বললেন যে না, যে কোনো বৌদ্ধিক কাজকর্ম করতে গেলে মানুষের 7টি ক্ষমতার প্রয়োজন রয়েছে। সেটা করেছিলেন মনোবিদ থার্স্টন, তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তো এইভাবে বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে মানসিক ক্ষমতার পরীক্ষা করেছিলেন, এক্সপেরিমেন্ট করে তারা ব্যাখ্যা দিয়েছিলেন। তো আমরা আমাদের যে প্রথম অধ্যায়, যেটা হচ্ছে প্রথম অধ্যায় আমাদের মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে আমরা আমাদের নেক্সট যে টপিকগুলো রয়েছে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় হচ্ছে শিখনের যে কৌশল। আমরা এতক্ষণ জানলাম শিখনের উপাদানগুলি কি কি, শিখতে গেলে কি কি জিনিসের প্রয়োজন রয়েছে, সেই 5টা প্রয়োজনটা আমরা জানলাম। এরপর আমরা জানবো শিখনের কৌশল, মেকানিজম অফ লার্নিং, অর্থাৎ শিখতে গেলে কোন পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে ইয়েগুলো রয়েছে, সেখানে 4টা পরীক্ষা আমাদের রয়েছে। সেকেন্ড অধ্যায়ে আমরা নেক্সট ক্লাসে আমরা সেগুলো আলোচনা করব।